আসসালামু আলাইকুম। শুরু করছে অবরুদ্ধ নিষিদ্ধ উপন্যাস। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা ৭৮। একটি বিস্তীর্ণ জনমানবহীন মরু প্রান্তর। হঠাৎই তার নিশীথের অন্ধকারে অবরুদ্ধ হয়ে উঠল। জয় সেখানে একা দাঁড়িয়ে। অনেকটা দূরে আবছা দেখা যায়। ছোট্ট জয়ামির তার দিকে চেয়ে তাচ্ছিল্য করে হাসছে। তখনই একটি শুকনো লম্বা হাত জয়ের হাতটা শক্ত করে ধরে সঙ্গে নিয়ে হাঁটতে লাগলো। নিশীথের অন্ধকার তখনও বেহায়ার মতো তাদের পিছু পিছু ভেসে আসছে। চলতে চলতে কিছু দূর পেরিয়েই সেই হাতের মালিক বলিষ্ঠ শ্যামরঙা এক দানব মানব হয়ে উঠল। জয় আরও অনেকটা পথ নিশ্চিন্তে হাতে সেই পুরুষটির হাত ধরে। কিন্তু হঠাৎই আকাশ ফুঁড়ে এক টুকরো বিদ্যুতের ঝলকানি জমিনের ওপর পড়লে সামান্য একটু আলোকিত হলো অন্ধকার মরু প্রান্তর। চিরসঙ্গীর হাত ছেড়ে জয় বড় আগ্রহে এগিয়ে যায় নিভু নিভু আগুনের টুকরোর দিকে। নিভু আগুন জয়কে ঈষৎ হেসে শুধায়, আপনাকে ফেরানোর দায় আমার ছিল না। তবু দু একবার চেষ্টা করিনি বললে মিথ্যা হবে। কিন্তু আপনি রাজি নন। আপনার পথ রক্ষার সাধ্য তো আমার নেই। আমি তাই আপনার পায়েই শিকল পরাবো। আজ যারা বন্দি, শিকলে বন্দি, তাদেরকে আমি মুক্ত আকাশের নিচে দাঁড় করাবো। জয় হাসল। এতে আপনি জিতে যাবেন উকিল ম্যাডাম। আবার হার জিতের প্রশ্ন কেন জয়ামির? আপনি সমাজের জন্য দাবানলের মতো বিপজ্জনক। আপনার তাণ্ডব চলতে দিলে বনের পর বন ছারখার হয়ে আমার মতো অন্তুরা জন্মাবে। তা আর না হতে হলে আপনাদেরকে এখানেই থামতে হবে। আমরা থেমে গেলে তোমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে তো? মানুষ চিরকাল বাঁচবে না জেনেও চায় অন্তত আর কটা দিন বাঁচতে। সমাজের সকল কীটপতঙ্গ নাশের সাথে আমার কই। হাতের নাগালে যা আছে তারাই অন্তত সই। এটাকে নিজের পরাজয় ধরলে ধরুন, বাধা দেবার ইচ্ছে নেই। জয় হেসে বিড়বিড় করে আওড়ায়, পরাজয় আমার হলো বই কি, জেনে বুঝে সব ছাড়ি। বিজয়ের কৌশল রপ্ত আমার, তোমার তরে হারি। নিভু আগুন আপত্তি করে মৃদু হেসে মাথা দোলায়, জেনে বুঝে ছাড়ে, কারো তরে হারে, যে বা যেই জন। পরাজয় ছিল একক পরিণাম, জেনেছে আগে তার মন। জয় ভ্রু কুচকায়। সে নিজের পরাজয় সুনিশ্চিত জানার পর হার মেনেছে, এ কেমন কথা? সে চাইল, বড় ঘরের বন্দীদেরকে রক্তে চবিয়ে এলো। আবার এখন চাইলেই আরমিনের পরিবার সহ আরমিনকে জীবিত দাফন করে ফেলতে পারে। তারপর ক্ষমতার চূড়ায় দাঁড়িয়ে মুক্ত পাপী রাজা হিসেবে নিজেকে ঘোষণা করতে পারে। অতঃপর বিজয় উল্লাসের নামে আরো শখানেক নরবলি সে দিতেই পারে। তাহলে পরাজয় কোনটা? নিভু আগুন তার কানে ফিসফিস করে যায়, আপনি চাইলে জিততে পারেন, কিন্তু আপনি চেয়েও চাইছেন না। এই না চাওয়াটার চাইতে বড় পরাজয় আর কই? জয়ের মস্তিষ্ক এ পর্যায়ে শরীরের মরণ যন্ত্রণা টের পেল। এই ব্যথা তার পরিচিত। দেহে বিঁধে থাকা বুলেট বের করার ব্যথা এটা। মরুপ্রান্তরের অন্ধকারটা গাঢ় হলো। বলিষ্ঠ হাতখানা এখন বহুদূর পেছনে দাঁড়িয়ে। নিভু আগুনে রক্তের ছিটা পড়ছে, তাই তা আরো নিভু নিভু হচ্ছে। জয় খুব অস্থির হয়ে উঠল। তার পরাজয়টা কি? মরুপ্রান্তরে ধ্বনি উঠল, বরং তুই বল দেখি বিজয় কোনটা? সীমাহীন পাপ করার ক্ষমতা থাকাটা যদি বিজয় হয়, তুই বিজয়ী এক পাপের সম্রাট। কিন্তু একখানে সংসার, একটা জীবন, মানুষের মতো জীবন, নিজের ঠিকানা, পরিচয়, তোর আকাঙ্ক্ষিত সঙ্গিনী, নিজের বংশধর, কিছুই তোর হবার নয়। তবু তুই দাবি করিস জিতে যাবার। বিজয়ের মর্ম না বোঝা নির্ভূত পাপিষ্ঠ। তোর পরাজয় রাস্তার মোড়ে দাঁড়িয়ে তোর অপেক্ষায়। জয় দেখে নিভু নিভু আগুন নিভে যাবার শেষক্ষণেও হাসছে। অন্ধকার জয়কে পরম যত্নে আগলে নিচ্ছে ধীরে ধীরে। ব্যথার অনুভূতি ফুরিয়ে আসছে। বিজ্ঞানকে শুধালে বিজ্ঞান এটাকে মানব মস্তিষ্কের চেতনাহীনতা বলবে। ভদ্রলোকেরা বলবে মস্তিষ্কের মৃত্যু। সকালে কাস্টাডি রুমে বসে থেকে জয়ের খুব খিদে পাচ্ছিল। তার খিদে পেলে অমানসিক সব হিংস্রতা ও ভাবনা আসে। যেমন কাস্টাডি রুমের চেয়ার টেবিলগুলো দেখে তার মনে হলো এগুলোকে ডুবো তেলে মচমচে করে ভেজে খেলে খুবই টেস্টি লাগবে। খানিক বাদে দুজন কনস্টেবল ধরাধরি করে পরাগকে নিয়ে এলো সেখানে। চেনা যাচ্ছে না চেহারাখানা। নিজে দাঁড়ানো অথবা হাঁটার শক্তি নেই, যেন অনেকদিন পর কবর থেকে একটি মরদেহ তুলে আনা হয়েছে।
অর্ধেকের বেশি মাংস ঝরে গেছে শরীর থেকে, সামান্য কিছু কঙ্কালের সাথে ছিঁড়ে ছিঁড়ে ঝুলছে। জয় পরাগকে দেখেই নাক চেপে ধরল। সকাল সকাল মুড নষ্ট। দরকার পড়লে আমার নামে আরো 15-20টা মামলা ঠুকে দেন, তবু এই ধরনের চামবাদুরের মুখোমুখি বসায় রাখেন না স্যার। আমার খুবই বমি আসতেছে। পরাগ টেবিলের উপর মাথা রেখে নিস্তেজ গলায় আলতো হেসে বলল, তাইলে তুই মনে হয় পোয়াতি জয়, এতে আমার দোষ নাই। আজ পলাশ ও রাজন বেঁচে থাকলে পুলিশদের সাহস হতো না পরাগকে এভাবে টর্চার করার। থাকলে এতক্ষণে পুলিশদের পরিবারের কমপক্ষে 4-5টা মেলুক পলাশের জন্য ডিলিশিয়াস ডিনার হতো। রৌফ কায়সারকে দেখে জয় কপালে হাত তুলে সালাম ঠুকল। পরাগের কানে কানে বলল, দেখতে তো একদম ঝিঙ্কু হয়েছিস রে ফ্রক। যাকগে, তো শ্বশুরবাড়ির মেহমানদারি কেমন উপভোগ করলে দোস্ত? পরাগ হাসল, তুই টেস্ট করারই পথে, নিজেই টেস্ট করে বুঝে নিবি। আমার এত সৌভাগ্য কইরে পাগলা। পরাগ হেসে বলে, তোর ভাগ্য খুলে দিয়েছি আমি। হুম? পলাশ আজগরকে তুই মেরেছিস? তাই নাকি? কই, আমার তো মনে নাই। কিন্তু স্বীকার যখন করবি, এতদিন ভাও খাইলি কেন? দে শালা মাওরাচাদা, আমার কৃতজ্ঞতা ফিরাই দে। কৃতজ্ঞ হয়ে তুমি আমার বালডা ফালাইছো হুমন্দির পুত, তোর জন্য জান তো দিতে পারি না। তার সঙ্গে জয়ার সম্পর্ক আগে পরেই প্যাচ খাওয়া, তবু সে কেন শুরুতে জয়ার নাম নেয়নি এটা ভাবনার বিষয়। পরাগকে জিজ্ঞেস করলে সে বলবে সে জানে না, কিন্তু কারণ একটা আছে, অদ্ভুত কারণ। পরাগ তখন ছদ্মবেশী প্রশাসন কর্মকর্তা। একদিন তার মিছিমিছি কার্যালয়ে এক নারী এলো। তার চোখে চিকচিক করছিল ন্যায়ের তেজ, আচরণে বিচক্ষণতা। পরাগের বুকে ধাক্কা লাগলো। তার মনে হলো নারীটির বিশেষ অনুযায়ী সে আজ কেন সত্যিই মুস্তাকিন মহান নয়। সে কেন পারছে না নারীটির চাহিদা মতো ধর্ষিতা মেয়েটিকে ইনসাফ দিতে। আবার কিনা সে সেই পলাশের অনুগত জারজ ভাই, যে এসবের পেছনে কাঠি নাড়ছে। এ পর্যন্ত পরাগ নিজেকে নিয়ন্ত্রণ করেছিল কোষে, কিন্তু যেদিন সেই নারীটিকে আবার আরেকজন মুমতাহিনা হবার জন্য পলাশের ডেরায় পাঠাতে হলো, সেই বিশ্বাসঘাতকতার অনুশোচনা কি আজও গেছে পরাগের ভেতর থেকে? সে কেন সেদিন নারীটির সরল বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি? কোন সুতোয় তার হাত বাঁধা ছিল? সেই সুতোর নাম যদি পাপ হয়, তো সেদিন কি করে সেই সুতো ছিঁড়ে তার সম্মুখে জিতে গেল জয় আমির? যেখানে জয় আমিরের পাপের সুতো যে তার চেয়ে 1000 গুণ শক্ত, পরিপুক্ত। এমন তো কথা ছিল না। নারীটির কাছে জয় আমির মৃত্যুর মতো ঘৃণ্য, জয় আমিরের কাছে নারীটি কেবল একটি শিকার। অথচ সেই রাতে সম্মান বাঁচিয়ে এনে নারীটিকে জয় আমির বিশ্বাসঘাতক পরাগের হাতে তুলে দিয়ে এক টুকরো বিদ্রুপ মাখা হাসি হেসে চলে গেছিল। এই সদীক্ষার কি পলাশ ভুলতে পেরেছে আজও? সে জয় আমিরের কাছে বিশ্বাস ও ভরসার মামলায় হেরে যাওয়া আনারি। পরাগের বুকে নারীটির জন্য অগাধ টান, সেই টানে পাপ নেই, এইটুকু নিরেট। তবে সেই টান অদ্ভুত, একজন কাপুরুষ বিশ্বাসঘাতকের কলিজার টান কিনা। তাই ততদিন সেই নারীর ভরসার স্থল জয় আমিরকে কেড়ে নিতে পরাগের সাহস হয়নি, যতদিন না রূপকথার মামলা এসেছে। পলাশ আজগরের খুনি হিসেবে সন্দেহের তীর রূপকথার উপর স্থির হয়ে যাচ্ছিল। তদন্তে উঠে এসেছিল রূপকথা ছিল পলাশের কাছে অমানসিক অত্যাচারের শিকার। রূপকথার কাছে যথেষ্টর চেয়েও বেশি কারণ ছিল অসুস্থ পলাশকে খুন করে নিজেকে বাঁচিয়ে নেবার। পরাগের সাথে রূপকথার সম্পর্ক আরো জটিল, সৎ ভাই বোন প্রতিদ্বন্দ্বী। কিন্তু পরাগের না বলা আরো একখানা কথা আছে। পরাগ রূপকথাকে বোনের চেয়েও বেশি ভালোবেসেছে সেই ল্যাংটাকাল থেকে। সেই নারীটির জয় আমির আছে, রূপকথার আজ এক পরাগ ছাড়া কেউ নেই। পরাগ বলে দিয়েছে পলাশের খুনির নাম। জয় বলল, তুই এমনিতেও বাঁচবি না, তোর খয়রাতে আমি বল মাছ দিয়ে আলু ঘাটার অনুষ্ঠান করব। পরাগ মাথা নাড়ল, ওই জন্যই বলে দিছি, তোর মরার ব্যবস্থা না করে মরলে নরকবাস হবে। নয়তো তুই কি জান্নাতুল ফেরদাউস চাইতি? তোর মতো শাওয়ার নাতিরে নরকে দিল, তোর জায়গা হবে নরকের হাগাখানায়। পরাগ টেবিলের নিচ দিয়ে জয়ের পায়ের উপর দুম করে একটা লাথি মারল। রৌফ এসে বসলো দুজনের সামনে। জয় বলল, স্যার, এই উগ্রবাদী পাঠাটার এখনো ফাঁসি হয় নাই কেন? আমি আপনাকে খুব ন্যায়পরায়ণ অফিসার বলেই জানি। আজই আমার সঙ্গে আপনার প্রথম দেখা। দেখা তো আমাদের আজরাইলের সাথে জীবনে প্রথমবার আর একবারই হয়, তাই বলে কি মরার আগে আমরা জানি না তাকে?
আমাকে আপনি নিজের আজরাইল বলছেন? জয় মুচকি হাসল। হতেই পারেন, সুযোগ দিয়েছি তো। না জয় আমির, আপনি নিজেকে খুব বেশি শক্তিধর ভাবলে আমি তার প্রতিবাদ করব। জয় ঠোঁট পাকালো। কোচের ছুরি কোচ কাটলে স্যার, আপনার মতো প্রতিবাদীরা একটু আধটু প্রতিবাদ করলেও মেনে নিতে হয়, ও সয়ে যাবে। খুব গভীর চোখে এবার দেখল রফ জয় আমিরকে। রসিক গম্ভীর চেহারা, ক্লান্ত পরিশ্রান্ততায় কাতর, কিন্তু উদ্বেগ নেই একটুও। সেও কি জানে তার স্ত্রী তাকে ধ্বংসের কত কঠোর ফর্দ তৈরি করেছে? জানে বই কি, ওই গভীর বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে গভীর সতর্কতা আর বিচক্ষণতা। যখন কামরুজ্জামান ঝন্টু সাহেবের মার্ডার হয় তখন আপনি কোথায় ছিলেন? সামনেই। রৌফ হেসে উপর নিচ মাথা নাড়ল। যা হোক, পেছনে থেকেও খুন করা যায়। পেছনে থেকে কুত্তা দাবড়ায় স্যার, আমি ধরলে সামনে থেকেই। বাই দ্য ওয়ে, আপনি 2-4টে করেছেন নাকি খুন পেছন থেকে? একটু অবাক অবশ্যই হলো রৌফ কায়সার জয়ের অকপট স্বীকারোক্তিতে। খানিক চুপ থেকে আচমকা জিজ্ঞেস করল, রাজন আজগরকে কেন মেরেছেন? রৌফের উদ্দেশ্য ছিল হঠাৎই এমন প্রশ্নে ভড়কে যাবে জয়, কাচুমাচু হবে। কিন্তু অবাক হয়ে তড়াক করে মাথা তুলল পরাগ। জয় শুধু সামান্য ঠোঁট উল্টায়। একটু ইচ্ছে ছিল না, কিন্তু জানেন, দুনিয়া কখনই চায় নাই আমি পাপ কম করি। আর্মিন যেদিন প্রথমবার বড় ঘরে পা রাখল তখন জয় রাজধানীতে। সেখানকার একটি চেম্বারে রাজন আজগরের ব্যবসার মাল, মদ, অস্ত্র ও মেলুক দেখে ফেলেছিল আর্মিন। খবরটা জয় জেনে যখন আশপাশে পাহারা বাড়িয়ে দিল, সেই পাহারাদারদের মাঝে বেশ কয়েকটা পলাশের ছেলে ছিল অবশ্যই। তারা রাজন আজগরকে কল করে জয় আমিরের স্ত্রীর স্পর্ধার কথা বলে দিল। সেবার দিয়ে রাজন আজগর 3বার শুনলেন জয় আমিরের স্ত্রীর দুঃসাহসিকতার গল্প। আগেও বহুবার হাতে চেয়েও পাননি, কিন্তু এবার আর না দেখতে চলছিলই না সেই মেয়েটিকে। জয়কে সেই সকালেই তিনি কল করে আবদার করলেন, তোর বউডারে তো লাগতো আব্বা, পাঠায়ে দে। পলাশের কাছে বহুত শুনছি তার ব্যাপারে, স্বচক্ষে দেখতে না পাইলে কলজে তরপাচ্ছে। আর্মিন তখন বড় ঘরের লোহায় পাকেটে জ্বর এসে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে। জয় একবার আর্মিনকে দেখে হেসে বলল, কলজে তর্পানো কোনো বিশেষ ঘটনা না কাকা। কলজে তর্পাচ্ছে মানে হইল আপনি জিন্দা আছেন, নয়তো এতক্ষণে হরি বল। না না জয়, না, এই তর্পানি অন্যরকম রে, নিয়ে চলে আয়। ও জিনিস তো কবে আমাগোর সম্পত্তি হয়েছে, তুই খালি বারবার কায়রা নিছস। আমি তোর স্নেহ করি, আমি আবার উল্টো কায়রা নিলে কেমন দেখায় না? তুই নিয়ে চলে আয় আমার ফ্ল্যাটে, বুঝলি? জয় দীর্ঘ এক শ্বাস টেনে বলল, আচ্ছা, অপেক্ষা করেন তাইলে, আসতেছি। আজই আসি নাকি কাকা? পলাশ ভাইরে আগে কিছু জানায়েন না? কাউরেই জানায়েন না। পলাশ ভাইয়ের জন্য খুব ডিমান্ডেবল আমার বউ, বুঝলেন? তারা সারপ্রাইজ দেব, আপনি কইলাম বললেন না আগেই। জয় আবারও সেদিনই রওনা দিল রাজধানীর উদ্দেশ্যে। হামজাকেও জানালো না। রাত 11টায় ঢাকা পৌঁছে একটু ড্রিঙ্ক করে শহর ঘুরে রাজন আজগরের ফ্ল্যাটে ঢুকলো রাত 1টার পর। 21 তলা ভবন, রাজন আজগর থাকেন 14 তলার লেফট ইউনিটে। রাজন বললেন, কই রে সেই মহিষী কই? বাপ রে, দম বন্ধ করে দেয় মাঝে মধ্যে। কোত্থেকে পাইলি বাপ এরম করামাল? কই সে? জয় ঠোঁট গোল করে খুব ধৈর্যশীলের মতো দীর্ঘশ্বাস ফেলে বলল, আনেনি কাকা। রাজন আজগর রসিকতা ভেবে হাসতে চাইলেন, কিন্তু তিনি জানেন জয়কে। বিভ্রান্ত হলেন। ধীরে ধীরে হিংস্রতা চাপতে লাগলো ভেতরে। জয় খুব হতাশ কণ্ঠে বলল, যখন একটা সাধারণ মেয়ে ছিল, আমার চোখের বিষ ছিল, তখনই দিই নাই আমি। আইজ তো সে আমির পরিবারের বউ, কোয়েশ্চেন অফ ফ্যামিলি ওনার। কাকা, আপনি কি ঠিক করছেন আমির পরিবারের বউকে এরকম সস্তাভাবে চেয়ে বসে? যেগুলোরে আপনি বেচাকেনা করেন সে কি সেরকম কিছু? স্যাহ, আপনি ওরে চাইলেন, সেটা সমস্যা না। সমস্যা হলো আপনি আমার পরিবারের উপর হাত মারছেন। জয় উঠে দাঁড়ায় এই পর্যায়ে। আমি কে? রাজন আজগর বুঝতে পারছিলেন না পরিস্থিতি। জয় কি চায়? জয় রাজন আজগরকে খুব একটা শাস্তি দিয়ে মারল না। ভুলবশত বয়স্ক একজন মানুষ একটু বেয়াদবি করে বসেছে, এই আর কি। রাজন আজগরের বুকের উপর উঠে বসে
চোয়ালের এক পাশ দিয়ে একটি মাঝারি আকৃতির ড্যাগার গেঁথে দিল। এক পাশ দিয়ে ঢুকে অপর পাশের চোয়াল ব্যাক করে বেরিয়ে গেল তা। জয় বলল, আমি জয় আমির। শি ইজ মাই লেডি, মাই বেটার হাফ, নাও দ্য হেরিটেজ অফ মাই ফ্যামিলি। কারবারের খাতিরে সব মাফ, কিন্তু ঘরের সম্মানে নজর রাখা মহাপাপ। কোনো লটির বাচ্চা তোর মতো এমন সাহস করলেই একদম জবাই করে ফেলবো। আমি এখনো বেঁচে আছি। জয় করলেও তাই। ড্যাগার দিয়ে রাজনাজগরের গলাটা ঘষে ঘষে কেটে ফেলল। ভূত ভূত আওয়াজ হয়ে কণ্ঠনালী দুভাগ হলো। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এসে জয়ের মুখ, বুক, শার্ট ও হাতে ভরে গেল। ঘাড়ের কাছে অল্প একটু চামড়ার সঙ্গে বাঁধিয়ে রাখলো মাথাটা, যাতে তদন্ত ও দাফনের কাছে একটু সুবিধা হয়। পরাগ মাথাটা চেপে ধরে বসেছিল। তার কষ্ট লাগছে এমন নয়, কিন্তু অস্বস্তি হচ্ছে এক প্রকার, আবার সাথে অদ্ভুত এক প্রশান্তি। তার মনে হলো এটাই কি পার্থক্য নয় তার আর জয়ের মাঝে। জয় তার ঘাতকিনীকে নিজের লাঞ্ছনা ও যন্ত্রণা দিয়ে আবার পদে পদে নিজের ঐতিহ্যে লালন পালন করেছে বারবার, কিন্তু সে সেই নারীটির ওপর দুর্বলতা অনুভব করার পর জয় আমিরের মতো এই পাগলাটে দুষ্কৃতীর আশেপাশে যেতে পারেনি। এটাই কি কারণ নয় যে জয় আমির সেই নারীটিকে লাভ করেছে আর পরাগ কেবল নীরব এক প্রতারক? রউফ কাইসার কিছুক্ষণ চুপচাপ দেখল জয় আমিরকে। তবু এই লোকের স্ত্রীর এত নিরাসক্তি এই লোকের ওপর কেন? গল্পটা কি কোনোদিন শোনা দরকার না সেই নারীটির কাছে? পরাগ দুর্বল গলায় আস্তে করে জিজ্ঞেস করল, তোর প্রতিদ্বন্দ্বীর খাতিরে বারবার এত কিছু করেছিস তুই? জয় হাসল। এক হেলেনের জন্য গ্রিকরা 10 বছর যুদ্ধ করেছিল ফ্রক। সেই হেলেন কিন্তু চরিত্রহীনা এক ঘাতকিনী নারী ছিল, যার জন্য গ্রিক বীরদের রক্তে ধুয়ে উঠেছিল ট্রয় নগরী, কারণ সে ছিল রানী, গ্রিকদের সম্মান। পরাগ হেসে উঠল, তোর অবাধ্য নারী। জয় ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে হাসল। রানী কখনই রাজার প্রতি ততটা অনুগত হয় না যতটা রাজ্যের প্রজারা, তবেই সে রানী। আর রানী ছাড়া রাজ্য ও রাজা দুটোই চাবিহীন তালার মতো, হয় অবরুদ্ধ, নয় চূর্ণ বিচূর্ণ, অথবা অকেজো অসম্পূর্ণ। পরাগ অদ্ভুতভাবে হেসে মাথা দোলায়। সব রাখ, তবে হেলেনের খাতিরে তুই যদি অ্যাকেলিস হতে চাস, তোর তাহলে মৃত্যু নিশ্চিত, তোর সাম্রাজ্যের ধ্বংস, জেনে রাখ। কোন শালা চিরকাল বাঁচতে জন্মেছে রে? একটা বুলেট জয়ের ডান হাঁটু থেকে বেশ কিছুটা ওপরে বেঁধেছিল, আর একটা অন্ধকারের বদৌলতে বুকে না লেগে হাতের বাহু ছেড়ে বেরিয়ে গেছে। কবিরের দেহের বিভিন্ন স্থানে তখনও থকথকে ঘা, তার উপর জয়ের রক্ত শুকিয়ে লেপ্টে আছে। দুর্ঘটনার সময়টা অসময় ছিল। সেই অসময়ে বাসেরহাট মোড় থেকে আব্দুর রহিম মেডিকেল কলেজে জয়ের দেহ পৌঁছানো কবিরের জন্য দুঃসাধ্যই হয়ে উঠেছিল বটে। কবিরের হঠাৎই মনে হলো বড় ঘরে জয় যা করেছে ঠিক করেছে। এই জয়ের আছে কে এবং কি? হামজা ছাড়া। আজ হামজা থাকলে দিনাজপুর সদর এলাকায় কাঁপন ধরে যেত এই শেষ রাতে। সেই হামজার উপর হামলা করা লোকেদের সাথে জয়ের ওই ব্যবহার একদম ঠিক। কবিরের শরীরটা থরথর করে কাঁপছিল। জয়ের রক্তের দানা এত ভারী কেন? হাসপাতালে গিয়েও কবির হামজার দাপটের কমতি অনুভব করল। তার কথায় কেউ তোড়জোড় করে জয়কে এই অসময়ে অপারেশন রুমে শিফট করছে না। হামজা এসে দাঁড়ালে হাসপাতালের জড়ো বেডগুলোও সচল হয়ে উঠত। ডাক্তার বললেন, রক্তক্ষরণের মাত্রা অতিরিক্ত, এই অবস্থায় অপারেশন ঝুঁকিপূর্ণ। অপারেশন শেষে সেন্স না ফিরলে আমাদের কিছু করা থাকবে না। কবির হাতের কবজি এগিয়ে দিল। এই ডাক্তার, কি মনে হয় আপনার? আমার শরীরে কি রক্ত নাই? নেন নেন, এই যে রক্ত নেন। কতখানি লাগবে? কয় ব্যাগ? কয় ব্যাগ? কবিরের পাগলামিকে অগ্রাহ্য করে ডাক্তার বললেন, রোগীর রক্তের গ্রুপ ও নেগেটিভ, রেয়ার এনি হয়ার। দ্রুত জোগাড় না করতে পারলে রোগীর কমায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেন্স ফেরার নিশ্চয়তা দিতে পারছে না, যা করার দ্রুত করুন। কবির কি করবে এবার? সে অনেকক্ষণ হাসপাতালের মেঝেতে পা ছড়িয়ে বসে রইল। ও নেগেটিভ রক্ত দুনিয়ায় বিরল। এই রক্ত নেই দুনিয়ার মানুষের। এই রক্ত নেই দুনিয়ার মানুষের। পরে তার মনে পড়ল জয়ও তো নেই দুনিয়ায় অহরহ। আরও মজার ব্যাপার হলো, ও নেগেটিভ রক্তওয়ালা সবাইকে রক্ত দিতে পারলেও সে নিজে শুধু ও নেগেটিভ রক্তই নিতে পারবে, আর কারোরটা না। এটাও কি জয়ের ভালোবাসার মতো?
কিন্তু জয়কে হামজা ভালোবেসেছে, ভালোবাসতে পেরেছে পাগলের মতো। তার রক্তের গ্রুপও ও নেগেটিভ। কারণটা বোধ হয় এটাই। ছেলেদেরকে বিকেল পর্যন্ত থামিয়ে রাখলেও কবির এই খবরটা হামজাকে দেয়া থেকে। হামজা উন্মাদ হয়ে উঠবে এই খবরে, যেখানে সে নিজেও জখম। কিন্তু বুলেট অপসারণ করে জয়কে বেড়ে দেবার কয়েক ঘন্টা পরেও সে চোখ খুলে তাকিয়ে হেসে উঠল না। দিনাজপুরের পুলহাট পুলিশ ফাঁড়ি থেকে রাত 1টায় দুজন বেরোলো। জয়ের ডান হাতে হ্যান্ডকাপ ঝুলছে তখনও, কেবল বাম হাতটাকে মুক্ত করে দেওয়া হয়েছে। পাশের চায়ের দোকানে ঢুকে দোকানের কাছে 1 প্যাকেট সিগারেট চাইল। দোকানে সিগারেট দিলে হুড় হুড় করে বেরিয়ে আসছিল খুপড়ি থেকে। পেছন থেকে ডাকে দোকানি, আমার টেহা দিবা না? বাকি খাইলাম, পরে টরে দেব, টেহা নাই আমার কাছে। ও মনে নাই, সদ্য 1 টাকা দেন তো, গাড়ির ভাড়া নাই আমার কাছে। দোকানি চোখ গোল করে বলল, হ্যাঁ? সে বুঝলো না এছাড়া কি কয়। একে তো বাকি সিগারেট, তার উপর টাকা ধার। জয় এগিয়ে এগিয়ে দোকানের কানের কাছে বলল, আপনার দোকানে কোনোদিন চাঁদা তুলতে আইছে আমার চ্যাংড়ারা? দোকানে নিজের ভালো বুঝে, এসেছে বললে বিপদ হতে পারে বুঝে ঘাড় নাড়ল। না, আহে নাই। সে মূলত জানে না জয়ের ছেলেরা তার কাছে চাঁদা খেয়েছে কিনা। জয় বলল, ব্যাস শোধবোধ। যদি ধরেন টপকে মপকে যাই, এই টেহার দায় আবার বাধায় রেখেন না, মাফ করে দিয়েন। রাস্তায় চলার সময় সিগারেট টানতে টানতে গান ধরল, আই এম এ ডিস্কো ড্যান্সার, বিড়ি খেলে হয় ক্যান্সার। পথে ডাবে ভরপুর নারিকেল গাছের দেখা মিলল। মাস কয়েক কোনো নারিকেল গাছে হামলা হয় না। শুধু চেহেলগাজী ইউনিয়ন নয়, দিনাজপুর সদরের প্রায় সব গাছের নারিকেল তাদের পেটে যায়। গাছওয়ালা সন্ধ্যায় নারিকেল গুনে রাখে, সকালে গাছ পরিষ্কার। পেঁপে, পেয়ারা, আমের ক্ষেত্রেও ঘটনা এক। পরস্পরের সাথে চোখোচোখি করে হাসে দুজন। হুট করে জীবনটা গম্ভীর হয়ে গেছে। আগে জটিল ছিল, কিন্তু ছিল ছন্ন ছাড়া, এখন ভারী হয়ে গেছে। বাড়ির রাস্তা তুলনামূলক বেশি গুমুট লাগলো, যেন কিছু ঘটেছে বা ঘটবে নিশ্চয়ই। সে যে আশঙ্কা করে বাড়িতে ঢুকলো, তার সূক্ষ্ম চিহ্ন ছিটে আছে স্থানে স্থানে। গতরাতে তাকে নিয়ে যাবার পরপরই উন্মত্ত দল রাজধানীর উদ্দেশ্যে বেরিয়ে গেছে। বাড়ির পাহারায় যে দুজন রয়ে গিয়েছিল, তাদেরকে পেল বাহির বাড়ির খোলা বারান্দার এক কোণে। ভয়ানক জখম তারা। হামজার নির্দেশে সবসময় পরিপাটি পাটোয়ারি বাড়ির আঙ্গিনায় লণ্ডভণ্ড হাল জয় অন্ধকারও টের পেল। অনেকগুলো পায়ের বিক্ষিপ্ত পদচারণ চলেছে বারবার। এমপির দুটো ছেলে দৌড়ে এলো কোত্থেকে যেন জয়কে দেখে। জয়কে ঘুরে ঘুরে সব দেখালো। বড় ঘরের বাইরের লোহার দরজা হাতড়ালো। পুরনো বিশাল তালাখানা ভেঙে নিচে পড়ে আছে, আর শাবলটাও। সিটকিনিতে নতুন তালা লাগানো। জয় হাসলো একচোট। অসুস্থ কবির বোঝার চেষ্টা করছিল সবকিছু। ভাই, এসব কারা করতে পারে? মুরসালিনের শুভাকাঙ্ক্ষীরা। জঙ্গির দল? জয়ের আন্দাজ বাস্তবের চেয়ে শক্তিশালী। সে মাথা নেড়ে হাসল, বলল, হ, আনসারি মোল্লা মনে হয় কবির। মজার ব্যাপার কি জানিস, আমার ঘরওয়ালির আয়োজন এসব। কবির চমকে উঠল, ভাবি? জয় সেই শাবল দিয়েই দোতলার সদর দরজা খুলে বাড়িতে ঢুকল। রিমি চাবি কোথায় রেখে গেছে জানা নেই। রুমে ঢুকে লুঙ্গি পড়তে পড়তে কবিরকে বলল, বড় সাহেবের রুমে যা, বেডসাইড টেবিলের ড্রয়ারে চাবি আছে, দেখ আবার সেখানে আছে নাকি মুরসুর শুভাকাঙ্ক্ষীরা সঙ্গে নিয়ে গেছে। আমি? ইতস্ত করে কবির। যা শালা, ভাবি না এখন, যা। সে তো সেই আমির নিবাসে আন্দাজ করেছিল অন্তু ভয়ানক কিছু ঘটিয়েছে, কিন্তু সেটা এত কিছু তা ভাবার ফুরসত পায়নি। হেসে ফেলল সে। ঘরে সে আসলে এক ঘাতকিনীকে পালছে, এত নিখুঁত পরিকল্পনাকারী তার স্ত্রী। এটা ভেবে গর্ভে বুক ফোলাতে গিয়েও আবার হেসে ফেলল। যোগ্য স্বামী থক্কু, যোগ্য আসামির যোগ্য বউ, না আইনজীবী। বড় ঘরে ঢুকলো জয় 3-4খানা মদের বোতল সঙ্গে নিয়ে। তার গ্লাসে ঢেলে পানি অথবা মদ কোনোটাই পান করার অভ্যাস নেই। পানি জগ ধরে, মদ বোতল ধরে। সিঁড়ির তালা বাইরে থেকে ঠিকঠাকই বন্ধ। সিঁড়ি পেরিয়ে প্রথম ইউনিটে পা রাখতেই খচ করে পায়ে কিছু গেঁথে গেল। জয় কবিরকে ধাক্কা দিয়ে সামনে সরিয়ে বলল, সাবধান, শালারা মনে হয় কালা জাদু টাদু করে রেখে গেছে,
লাইট মাইট সব ভেঙে অন্ধকার করে কালা জাদু করছে, বুঝলি? আন্দাজ মতো বড় ঘরের স্পটলাইট খানাও ভাঙা পেয়ে ভেতরে আরো আত্মবিশ্বাস টের পেল জয়। বহুদিন পর অসুস্থ শরীরে বড় ঘরে ঢুকে কবির অস্বস্তিতে গুটিয়ে যাচ্ছিল। আচমকা দাউ দাউ করে আগুন জ্বলে উঠলে চমকে উঠল। জয় মদের বোতলের মুখে দেয়াশলাই মেরেছে। নীল আগুন জ্বলে ওঠার সাথে সাথে মুখে হু হুই হুল রকমের আওয়াজ করে ছুড়ে মারল সামনের দিকে। উন্মাদের মতো কাজ। সামান্য আলোয় দৃশ্যমান মেঝেতে লুটিয়ে থাকা কয়েকটি দেহগুলোর পশম ছুঁয়ে ছুটে গেল বোধহয় বোতলটা। বিকট আওয়াজে ভেঙে কাজগুলো ছিটিয়ে গেল চারিদিকে। জয় খুশিতে হাততালি দিয়ে উঠল। সবগুলো হাতছাড়া হলে সে নিজেকে সামলাতে পারত না। আজ তার রক্ত চাই চাই। দ্রুত চার্জার লাইট জ্বালায় কবির। জয় খুঁড়িয়ে এগিয়ে গিয়ে মুরসলিনের সামনে বসেন। কবির আটকে উঠল। পায়ের তালুতে 3 ইঞ্চি মতো ফিরে গেছে। এক টুকরো কাচ বেঁধে আছে। জয় একটানে তা তুলে ফেলল। রক্ত ছিটে এলো খানিকটা। সেই ক্ষততে গপ গপ করে খানিকটা মদ ঢালল। অ্যালকোহল ভালো জীবাণুনাশকের কাজ করে। মুরসালিন সহ 4 জন যুবক ও আব্দুল আহাদ এবং তার সমবয়সী 3 জন কিশোর এখন বড় ঘরের বাসিন্দা। তারা বিগত 2 দিন পানি ও খাবার বিহীন। এ বাড়িতে তাদের একজন মমতাময়ী ছিল। সে আমির নিবাসে বন্দিনী। পিপাসায় কাতর প্রাণগুলোর শক্তি নেই সামান্য মাছিকেও প্রতিহত করে হাত নেড়ে। যুবক 4 জন অচেতন। ওদের শরীরের ক্ষততে ইনফেকশন ধরে গেছে। সেখানে মাছি উড়ে বদরক্ত ও পুজের গন্ধ শুকছে। জয়ের সামনেই মুরসালিন বমি করে ফেললো আবার। শুধু পিচ্ছিল মিউকাসের থকথকে রক্ত উঠে এলো। জয় জিজ্ঞেস করে, তুই যাসনি কে মুরসালিন? আমার টানে রয়ে গেছিস? মুরসালিন কথা বলতে পারল না। জয় বোতল খুলে বসল। একেবারে ঢকঢক করে 1 বোতল শেষ করে ছেলে দুটোকে ডেকে বলল, এই 4টাকে পাশের ঘরে নিয়ে যা। জয় পিছে গিয়ে কুকুরগুলোর সামনে পরিবেশন করে এলো দেহগুলো। কুকুরগুলো মাংস খেয়ে অভ্যস্ত। পিটবুল, নামকরা মাংসাশী জাত। তারা জয়ের কাছে আসার পর থেকে প্রায় সময়ই ক্ষুধার্ত থেকেছে। আজ 4টে রক্তাক্ত আধমরা মানবদেহ পেয়ে খুবই সন্তুষ্ট হলো জয়ের উপর। ছেলে দুটো কক্ষের দরজা বাইরে থেকে আটকে দিল। কবির দাঁতের মাড়ি শক্ত করে চোখ বুঝে রইল। জয়ের অনেক কর্মকাণ্ড আছে যা তাকে ভীত ও অপ্রস্তুত করে তোলে। পাশের ঘর থেকে রক্ত ঠান্ডা করা আওয়াজ আসছিল। তাজা রক্ত মাংস ছিঁড়ে ছুঁড়ে আসা ও 4টে ক্ষুধার্ত কুকুরের মাঝে টানা হ্যাচার আওয়াজ মিশে একটা অসুস্থ পরিবেশ তৈরি হলো। মুরসালিন তবু অনড় বসে রইল দেয়ালের সাথে হেলান দিয়ে। সে শুধু আন্দাজ করার চেষ্টা করল, আজ আনসারির কথায় সেও যদি যেত ওদের সঙ্গে, জয় ঠিক খুঁজে বের করতো ওদেরকে। তাহলে জয়ের ব্যবহার কেমন হতো? একসময় ওপাশের ঘরের আওয়াজ কমে এলো। জয় আর দেখলো না কুকুরগুলো তৃপ্তি পেয়েছে কিনা, তাদের ক্ষুধা মিটেছে কিনা, অথবা শিকারগুলোর শরীরে আর কি পরিমাণ মাংস অবশিষ্ট আছে, আর কয়বেলা তারা নিজেদের ক্ষুধা নিবারণ করতে পারবে দেহগুলো থেকে। সে আরাম করে বসে আরো খানিকটা মদ পান করল। এরপর মুরসালিনকে জিজ্ঞেস করল, মরার আগে একটা প্রশ্নের জবাব দে, জিন্নাহর সাথে কি হয়েছিল? হামজা ভাইয়ের কাছে জিজ্ঞেস করার সুযোগ এখনো হয়নি, তুই বল। মুরসালিন কাশল বেশ কয়েকবার। হাত দুটো মাথার নিচে দিয়ে আস্তে করে শুয়ে পড়ল মেঝের উপর কাত হয়ে। নাক দিয়ে রক্ত আসছে। শরীরটা, বিশেষত হাত দুটো, থরথর করে কাঁপছে তার। সেই হাতে সে নিঃশব্দে জয়ের দিকে 1 টুকরো কাগজ এগিয়ে দিয়ে বলল, আম্মাকে দিবি এটা। জয় উত্তর পেল না। মুরসালিন আরাম করে পড়ে রইল নিজের বিধ্বস্ত দেহখানা নিয়ে। চোখ বুঝলে একটা সুন্দর মৃত্যুটাকে ডাকছে। সেখানে হাহাকার নেই, বন্দিত্ব নেই, নেই রক্ত, শরীরের চিৎকার, নেই নিপীড়ন, ক্ষমতার তুলনা। মুরসালিনের কানে এখন আর এমদাদ, তৌফিক, নাইমের আর্তনাদ ও কুকুরদের ভোজের আওয়াজ ভাসছে না। ওরা এখন মুরসালিনের চেয়ে সুখী। মুরসালিনের দুর্ভাগ্যের ওপর নিশ্চয়ই হাসছে। কেননা মুরসালিন এখন চোখের সামনে 3 কিশোরের মৃত্যু দেখার সম্ভাবনা নিয়ে বসে। এই ভার থেকে তারা মুক্ত হয়েছে। তৌফিক, আব্দুল আহাদ ও হাবিবুল্লাহকে কোনো ক্রমেই নিয়ে যাওয়া যায়নি। তারা মুরসালিন ভাইকে রেখে যাবে না।
ওদের বোকামির উপর মুরসালিন হাসল। ওরা কি জানে না মুরসালিন ভাইয়ের স্বাধীনে ওদেরকে রক্ষা করার? মুরসালিন একটা পাপ করল, সে নিজের মৃত্যু আগে চাইল। এটা মহাপাপ কিনা জানে না মুরসালিন, কিন্তু চোখের সামনে ছোট ছোট কিশোর প্রাণগুলোর ঝরে যাওয়া দেখার সাহস মুরসালিনের নেই। কিন্তু দেখতে হলো। জয় 4টে গুলি খরচা করল তৌফিক ও হাবিবুল্লার খাতিরে। আব্দুল আহাদের চোখ দুটো জলজল করে জ্বলছিল তখনও, কিন্তু কখন যে তার জলে টসটস হয়ে উঠল। তার আব্বা নেই, মায়ের আরেক ঘরে বিয়ে হয়েছে। নানির বড় স্বাদ ছিল আব্দুল আহাদ হাফেজ হবে, বিশাল বড় ধার্মিক হবে। নানির হাঁপানি আছে। সে শেষবার নানির কাছ থেকে বিদায় নিয়ে মাদ্রাসায় আসার পথে নানিকে বলেছিল, এবার রমজানের ছুটিতে বাড়ি আসার সময় মুরসালিন ভাইয়ের কাছ থেকে শতেনেক টাকা নিয়ে তোর জন্য একখানা নতুন ইনহেলার কিনে আনব। সারাদিন হুকুর হুকুর করে কাশিস। কেন হলো না? নানিকে তার দেখা হয় না কতগুলো মাস। আচ্ছা, নানি কি আর তাকে মরা আহাতকেই দেখতে পাবে কি? সে মুরসালিনের সামনে গিয়ে বসে বুক পেতে দেবার মতো করে তাকিয়ে রইল। তার একবার ওই আপাটির কথা মনে পড়ল। তার মনে হলো ওই আপাটি এখন থাকলে নিশ্চয়ই এই জয়কেই গুলি করে মেরে ফেলত। তবু আব্দুল আহাদ আর মুরসালিন ভাইয়ের কিছু হতে দিত না। জয় খুব আন্তরিক ভঙ্গিতে হেসে আব্দুল আহাদকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরল। তার লম্বা দেহের তুলনায় আব্দুল আহাদ জয়ের বুক পর্যন্ত লেপ্টে রইল। এক হাত দিয়ে বুকের সাথে চেপে ধরে রেখে পিঠের ঠিক বাম ভাগে, যেখানটায় সামনের দিকে হৃদযন্ত্র থাকে, সেইখানে মুজেল ঠেকিয়ে ট্রিগার চাপল। আব্দুল আহাদের হৃৎপিণ্ড ফুঁড়ে এসে সবটুকু রক্তই জয়ের বুক, লুঙ্গি, মুখ, হাতে ভরে গেল। জয় চোখ দুটো বুঝে তার অটোসেমি বেরেট 99 FS পিস্তলের আরো 4খানা গুলি বড় তৃপ্তির সাথে আব্দুল আহাদের দেহকে সামান্য আলগা করে বুকে বিঁধাল। তার ঘরোয়ালি তার সাথে যে বিরোধিতার আয়োজন করেছে, তাতে আব্দুল আহাদের উপর ঘরোয়ালির স্নেহের ভাগ অনেকটা। এদেরকে মুক্ত করার জন্যই এত আয়োজন। তাই জয় সেই আব্দুল আহাদের দেহটাকে তৃপ্তিমতো ঝাঁঝরা করল। অন্তু জানলে নিশ্চয় বলতো জয় আমির মানসিকভাবে অসুস্থ। পলাশকে পাগল বলা জয় আমির নিজেও স্যাডিস্ট।